হবে যদি আমি আপনাকে বলি যে একটা বিয়ে চলাকালীন সমস্ত বরযাত্রী একসাথে উধাও হয়ে গেছে। বিশ্বাস করবেন আপনি? আজকের আমাদের এই গল্পটা কিছুটা এরই ওপর আধারিত। আসুন দেখি তাহলে। 27 ডিসেম্বর 2019-এর এই তারিখ, যখন পার্থের বিয়ে হবে ঠিক হয়েছিল। সব ব্যবস্থা ভালোভাবে হচ্ছিল। বিয়ের রাতে সানাই আর বাজনার সাথে বরযাত্রী কনের বাড়িতে এসে পৌঁছল। মণ্ডপটা কোনো মহারাজাদের বিয়ের মতো সাজানো হয়েছিল। সবাই খুব আনন্দে ছিল। 7 পা ঘোরার জন্য পার্থ তৈরি ছিল, আর সেই সময় ওর স্ত্রী মঞ্জুলিকাও হালকা পায়ের সাথে একটু লজ্জা ভাব নিয়ে মণ্ডপে এসে পৌঁছয়। আর আজ তো তোমাকে দেখতে বেশি সুন্দরই মনে হচ্ছে। কি ব্যাপার? মঞ্জুলিকা কোনো উত্তর দিল না, শুধু হালকা মুচকি হাসল আর মণ্ডপে এসে প্রবেশ করল। এরপরে বিয়ের নিয়মবিধি শুরু করা হলো। 7 পাক হলো, আর সব নিয়মের সাথে পার্থ আর তার স্ত্রী মঞ্জুলিকার বিয়ে সম্পন্ন হলো। তখনই হঠাৎ করে পুরো ওয়েডিং হলসের লাইটস একসাথে চলে যায়, আর সব দিকে ঘন কুয়াশা ছেয়ে যায়। সব বরযাত্রীরা চিৎকার করতে শুরু করলো, আর এরই মধ্যে পার্থ মঞ্জুলিকাকে বলল, মঞ্জুলিকা, তুমি ঠিক আছো? কি জানি এই লাইটস কি করে চলে গেল। কিন্তু মঞ্জুলিকার দিক থেকে ও কোনো উত্তর পেল না। যাই হোক, ওই ব্যাপারটা অ্যাভয়েড করে তক্ষুনি বাইরে দাঁড়ানো ইলেকট্রিশিয়ানকে কল করে দেয়। আরে সূর্য, আরে এখানে হঠাৎ লাইট কি করে চলে গেল? এরকম অবহেলা তোমরা কি করে করতে পারো? আরে কি সাহেব, আপনিও কি ধরনেরই আর কি করছেন? আমি তো ওয়েডিং হলের এক্সিটেই দাঁড়িয়ে আছি। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে লাইটস তো আছে। হ্যাঁ, এরকম কি করে হতে পারে? তখনই হঠাৎ লাইটস আবার চলে আসে, আর ফোনটাও কাট হয়ে যায়। পুরো ওয়েডিং হল আবার চকচক করে উঠল। কিন্তু যখন সূর্য ভালো করে চারিদিক চোখ চালিয়ে দেখল, তখন ও একেবারে অবাক হয়ে রয়ে যায়। পুরো ওয়েডিং হল খালি ছিল, সব বরযাত্রী উধাও ছিল। আরে এত লোকজন কোথায় উধাও হয়ে গেল? তখনই পার্থ ওর পেছন থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায়। যখন ও পেছনে মুড়ে দেখে, তখন দেখে যে ওর স্ত্রী রূপী মঞ্জুলিকা মাথায় ঘোমটা দিয়ে ওর কাছে আসছিল। মঞ্জুলিকা, কি জানি এইসব লোকগুলো কোথায় চলে গেল? চলো আগে গিয়ে এদেরকে খুঁজি। পার্থ এইটুকু বলেছিল, কিন্তু মঞ্জুলিকা এর উত্তরে কিছুই রিঅ্যাক্ট করল না, আর চুপচাপ দাঁড়িয়ে রইল। পার্থ ওর কাছে গেল আর ওকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু তখনও মঞ্জুলিকা কোনো টুঁটা করল না। আর পরের মুহূর্তে ও চুপচাপ একদিকে যেতে লাগলো। মঞ্জুলিকা, এটা তোমার কেমন বিহেভিয়ার? কোথায় যাচ্ছ তুমি? মঞ্জুলিকা এইবারেও কোনো উত্তর দিল না, আর আস্তে আস্তে একদিকে যেতে লাগলো। পার্থ ওর পেছনে যেতে লাগলো, আর কিছুক্ষণ পরে মঞ্জুলিকা নিজের রুমে চলে গেল, আর ও ইশারায় পার্থকে ভেতরে ডাকতে লাগলো। পার্থ কিছুক্ষণের জন্য ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তারপর ও ভেতরে চলে গেল, যেটা হয়তো ওর জীবনের সব থেকে বড় কিন্তু শেষ ভুল ছিল। ও ভেতরের রুমে প্রবেশ করল, আর তখনই ও রুমের মধ্যে এক অদ্ভুত রকমের ভয়ের অনুভব করল। তখনই পার্থ মঞ্জুলিকার ভয়েস মেসেজ পেয়ে যায়। সরি পার্থ, বৃষ্টিতে আটকে গেছি, একটু সামলে নিও। এটা শোনা মাত্রই পার্থের হুঁশ উড়ে যায়। ও এখনো নিজের সামনে মঞ্জুলিকাকে নিজের স্ত্রী রূপে উল্টো দিকে দাঁড়িয়ে দেখতে পেল, যে এখনো অবধি ফোনও নেয়নি। তাহলে এইসব কি করে হতে পারে? পার্থ একবার রুমের বাইরে গিয়ে ব্যাপারটা জানার চেষ্টা করতে লাগলো, কিন্তু এখন ওর মনে এই চিন্তা এসেই ছিল। আর রুমের দরজা
একদম জোরে বন্ধ হয়ে যায়, আর তার সাথে সামনে দাঁড়িয়ে মঞ্জুলিকাও এই দিকে ঘুরে তাকায়। যখন মঞ্জুলিকা ঘুরে তাকালো, ওর মাথা থেকে ঘোমটা পড়ে গেল আর ওর চোখ একদম কালো হয়ে গেল। ও একদম একটা ডাইনিতে পরিণত হয়ে গেছিল। ওর দাঁত জিভ থেকে বাইরে বেরিয়েছিল আর মাথার চুল বড় হতে লাগলো। এইসব কি হচ্ছে? কে তুমি? তুমি আমার মঞ্জুলিকার ছদ্মবেশে আমার সঙ্গে এই খেলা কেন খেলছো? খুব শখ তোর, তাই না? সব মেয়েদেরকে বিয়ে করার। আমাকেও মিথ্যে বিয়ের কথা দিয়ে ঘর থেকে পালিয়ে নিয়ে গেলি, আর শেষ মুহূর্তে আমাকে ঠকিয়ে তুই পালিয়ে গেলি। তুমি তুমি স্নেহা, কিন্তু তুমি তো আত্মহত্যা। হ্যাঁ, আমি আত্মহত্যা করে নিয়েছিলাম, কারণ যে স্বপ্নটা আমার বেঁচে পুরো থাকতে পুরো হয়নি, এবার মরার পরে হবে। এখন তোকে মরতে হবে। এরপরে একটা ফাঁসের দড়ি হঠাৎ করে পার্থের গলায় লেগে যায়, আর পার্থ সোজা ওপরে থাকা ঝুমুরের সঙ্গে ঝুলে গেল, আর ছটপট করতে করতে ওর ভয়ঙ্কর মৃত্যু হয়ে যায়। সব শেষে ওর কোণে মঞ্জুলিকাও ওই রুমে এসে পৌঁছয়, কিন্তু সেও পার্থের ঝুলে থাকা দেহের থেকে বেশি আর কিচ্ছুই পেল না। ডাইনি হলো কোণে, আর ও ছল করে নিজের পুরনো হিসেব পুরো করল। এই গল্প শহরের বাইরে একটা ঘন জঙ্গলের, যেখানে লোকেরা বলে যে দুটো মাথা ঢাকা ডাইনি দেখতে পাওয়া যায়, যে লোকেদের রক্ত চষে। সেই জন্য লোকেরা দিনের আলোতেও এই ঘন জঙ্গলে যেতে ভয় পায়। শুভম আর সন্দীপ ফিল্ম দেখে বাড়ি ফিরছিল। আরে আজ তো দারুণ মজা হলো, কতদিন পর পিকচার দেখলাম। কি ভাই, তোর কেমন লাগলো? আরে আমার ভয় লাগছে, এখন জঙ্গলের রাস্তা শুরু হবে। ওই দুটো মাথা থাকা ডাইনি এখানেই জঙ্গলই থাকে। তুই পাগল নাকি? ডাইনি বলে কিছুই হয় না, আর তাও আবার দুটো মাথাওয়ালা ডাইনি, সেটা তো হতেই পারে না। আরে ভাই, তুই এভাবে বলিস না, শুধু নিচে দেখ আর চলতে থাক। আবে ইয়ার, তুই সব সময় ছোট ছোট বিষয়ে ভয় পেয়ে যাস। শুনলি? এখন এটাই বলবি তুই? আরে কোনো জন্তুর আওয়াজ। তুইও না খুব বড় একটা বোকা ছেলে। শুভম নির্ভীক হয়ে চলতে থাকে, আর সন্দীপ ওর পেছনে পেছনে ভয় পেতে পেতে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর গাছ জোরে জোরে নড়তে লাগলো। আরে বাতাস ছাড়াই এই গাছগুলো এত নড়ছে কেন? শুভম খুব বেশি ভয় পেয়ে যায়, হাত পা কাঁপতে শুরু করলো। পালানোর চেষ্টা করলো, পালাতে পালাতে নিচে পড়ে যায়। আবে কি হলো? গাছের ওপরে দেখ, গাছের ওপরে দুটো দুটো মাথাওয়ালা ডাইনি ছিল। আচ্ছা, আমাকে ভয় দেখানো হচ্ছে। চুপচাপ চল, আমি আর ভয় পাবো না। তখনই ঝাড় থেকে একটা কুকুর বাইরে এলো। কুকুরের আঘাত লেগেছিল। কুকুরকে দেখে শুভম আরো ভয় পেয়ে গেল। ওর মাথা থেকে ঘাম ঝরতে লাগলো। নিশ্চয়ই দুটো মাথাওয়ালা ডাইনি কুকুরটাকে কামড়েছে। চুপ কর তুই, কোনো জন্তু জানোয়ার হবে। চল তাড়াতাড়ি চল এখান থেকে, জঙ্গল এবার শেষ হতেই চলেছে। দুজনে তাড়াতাড়ি করে চলতে শুরু করল। গাছও জোরে জোরে নড়তে শুরু হয়। দুজনের নজর গাছের উপরে বসে থাকা দুটো মাথাওয়ালা ডাইনির ওপর পড়ে যায়। ভয় পেয়ে দুজনে পালাতে শুরু করে। ডাইনিও একটা গাছ থেকে অন্য গাছে ঝাঁপ দিতে শুরু করে। ডাইনি গাছ থেকে নিচে নেমে চলে আসে আর নিজের হাত আর পা দুটো দিয়ে পালাতে শুরু করে।
আরে এসব কি হচ্ছে? আরে বলো! দুজন বন্ধু চিৎকার করতে করতে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে চলে যায় আর পেছনে ঘুরে দেখে ওরা দুটো মাথাওয়ালা ডাইনি আর দেখতে পাচ্ছে না। মরতে মরতে বেঁচেছি আজকে। যে দুর্ঘটনা শুভম সন্দীপের সাথে হয়েছে সেটা তাড়াতাড়ি আগুনের মতো পুরো শহরে ছড়িয়ে গেল। যারা দুটো মাথাওয়ালা ডাইনির ওপর বিশ্বাস অবধি ছিল না, তারাও সন্ধে হওয়ার পর জঙ্গলের আশেপাশেও যেত না। শহরে শঙ্কর নামের একটা বিকলাঙ্গ ছেলে থাকত। শঙ্করকে সব সময় লোকেদের থেকে খারাপ খারাপ কথা শুনতে হতো। আরে এ কি পঙ্গু ছেলেকে জন্ম দিয়েছিস তুই? না কিছু করতে পারে, ব্যাস শুধু ঘরে বসে বসে জানোয়ারদের মতো খেতেই থাকে। এইভাবে কি কেউ বলে নিজের ছেলেকে? না মা, বলতে দাও। আমি পঙ্গু, এটাই তো সত্যি। হ্যাঁ, এটাই সত্যি। কোথাও গিয়ে তুই সত্যিই মরে যাস না কেন? ভগবান করুক ওই দুটো মাথাওয়ালা ডাইনি তোকে খেয়ে নিক, অন্তত তার তো পেট ভরবে। তুমিও না, তখন থেকে যা মুখে আসছে তাই বলে চলেছ। সেই রাতে শঙ্কর ঘর থেকে জঙ্গলের দিকে হেঁটে চলে যায়, যেখানে লোকেরা সকালেও যেতে ভয় পায়। দুটো মাথাওয়ালা ডাইনি, চলে আয়, আমাকে খেয়ে নে, আমি এখানেই আছি, খেয়ে নে আমাকে। অনেকক্ষণ সময় কেটে গেল, কিন্তু তবুও কেউ এলো না। মনে হচ্ছে দুটো মাথাওয়ালা কোনো ডাইনি নেই, লোকেরা এমনি শুধু ভয় দেখায়। যদি হতো তাহলে এতক্ষণ আমি মরে যেতাম। তখনই জঙ্গল থেকে কারোর হাঁটার আওয়াজ শুনতে পাওয়া গেল। শঙ্কর ভয় পেয়ে পেছনে ঘুরে তাকায়। কে ওখানে? অন্ধকার হওয়ার কারণে শঙ্কর কিছুই দেখতে পেল না, শুধু লাল চোখ দেখতে পেল। আর সেই চোখ শঙ্করের কাছে এগিয়ে আসছিল। শঙ্কর ভয় পেয়ে কাঁপতে শুরু করে। যখনই ওই চোখ ওর সামনে চলে এলো, ও ভয় পেয়ে নিচে পড়ে যায়। শঙ্করের সামনে দুটো মাথাওয়ালা ডাইনি দাঁড়িয়ে পড়ল। আমি ভয় পাবো না, আমার এই পৃথিবীতে থেকে কি লাভ? আমায় মরে যাওয়া উচিত। দুটো মাথাওয়ালা ডাইনি, আমাকে মেরে দে। দুটো মাথাওয়ালা ডাইনির চোখ লাল হয়ে যায়। ওর দুটো মাথা খুবই ভয়ঙ্কর দেখতে লাগলো। এটা দেখে যে কারোর আত্মা কেঁপে উঠবে। আমি আজ অব্দি কারোর প্রাণ নিইনি, তাহলে তোকে কেন মারবো? কিন্তু সবাই তো এটাই বলে, দুটো মাথাওয়ালা ডাইনি সবার নাকি রক্ত চুষে নেয়। আমি রক্ত চুষি না, শুধু লোকেদের ভয় দেখাই। কিন্তু কেন? কারণ আমি একা থাকতে চাই জঙ্গলে, শান্তিতে। কিন্তু আমি কখনো কারোর প্রাণ নিইনি। তুই কেন মরতে চাস? ছোটবেলা থেকেই আমি পঙ্গু, কোনো কাজের নই, মেরে দাও আমাকে। আমিও দুটো মাথা নিয়ে জন্ম নিয়েছিলাম। সবাই আমাকে দেবীর মতো পুজো করত। যখন 16 বছরের হলাম, তখন একটা তান্ত্রিক আমাকে অপহরণ করে নিল আর আমার বলি চড়িয়ে দিল নিজের শক্তি বাড়ানোর জন্য। ওই তান্ত্রিকের শক্তি তো বাড়লো না, কিন্তু আমি না মরতে পারলাম না বেঁচে থাকতে পারলাম। আমি এখানেই রয়ে গেলাম, এই জঙ্গলে। আর আজকে দুটো মাথাওয়ালা ডাইনির নামে যারা আমাকে জানে, সেই সব লোকেরাই আমাকে আগে দেবীর মতো পুজো করত। তোমার সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু তুমি খারাপ নও। আমি সবাইকে এটা অবশ্যই বলবো। কেউ বিশ্বাস করবে না। মরে যাওয়ার পর লোকেরা কাউকে মনেও রাখে না। লোকেরা স্বার্থপর হয় আর স্বার্থপরই থাকবে। তুই আমার কথা ছাড়, নিজের জীবন গড়ে তোল। তোর কাছে লম্বা জীবন আছে বন্ধু। আমি বাঁচতে চেয়েছিলাম,
ওই তান্ত্রিক আমাকে বাঁচতে দিল না। তোর কাছে সুযোগ আছে, আনন্দে কাটা তোর জীবন, চলে যা। ডাইনি এইটুকু বলে উধাও হয়ে গেল। দুটো মাথাওয়ালা ডাইনির গল্প শঙ্করকে খুব শক্তি দিল। ও ঠিক করে নিল যে ও জীবনে সার্থক করবে, আর এই কথা ভেবে জঙ্গল থেকে চলে যায়। আজকেও দুটো মাথাওয়ালা ডাইনি লোকেদেরকে ভয় দেখায়। সে চায় না যে কেউ তার জঙ্গলে আসুক। শীতকাল চলছিল, আর আজকে দীপঙ্কর একদম ভোরে 3টের সময় নিজের হাতে বালতি নিয়ে জমিতে পৌঁছে গেল। দীপঙ্কর প্রতিদিন একদম ভোর সকালে উঠে তার জমিতে যেত, সেচাই করত, ফসলগুলোকে আলাদা করত, আর পুরো দিন জমির কাজকর্মে কাটিয়ে দিত। ওর দিনচর্চা কিছুটা এই ধরনেরই ছিল। দূর দূর পর্যন্ত পরিবেশ একদম নির্জন হয়ে যেন হারিয়ে গেছিল। চারিদিকে অন্ধকার নিজের রাজত্ব করে রেখেছিল। দীপঙ্কর ওই জমিতে নিজের জন্য একটা ছোট তাঁতের বাড়ি তৈরি করে রেখেছিল, যেখানে দীপঙ্কর প্রায় সময় মাঝরাত অবধিও রয়ে যেত। আর ও তার বাড়ির ছোট বাল্বটাকে যখনই জ্বালালো, দীপঙ্করের চোখ ওর থেকে 200 মিটারের দূরত্বে দাঁড়িয়ে থাকে এক মহিলার উপর পড়ে গেল, যে জমির একেবারে মধ্যিখানে গভীর গর্ত খুঁড়ছিল। একটা মহিলাকে এইভাবে নিজের জমিতে গর্ত খুঁড়তে দেখে দীপঙ্করের রাগ তো প্রচণ্ড হলো, কিন্তু পরের মুহূর্তেই ওর মাথায় এই খেয়ালটাও এলো যে আসলে এত অন্ধকারে কোনো মহিলা এই অবস্থায় জমিতে কি করছে। গ্রামবাসীরা এইসব ব্যাপারে গভীর ভাবনা চিন্তা করায় খুব ওস্তাদ হয়। দীপঙ্কর এক মুহূর্তে বুঝে গেল যে ডালের মধ্যে অবশ্যই কিছু কালো রয়েছে। এটাই ভেবে দীপঙ্কর ওই মহিলার একদম কাছে পৌঁছে যায়, আর তাকে আর চোখে তাকিয়ে দেখে, যাতে অন্তত ও এটা জানতে পারত যে সে তার গ্রামেরই কোনো মহিলা নাকি কোনো বহুরূপী ছিল। কিন্তু ওই মহিলা বড় ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে দীপঙ্কর ওই মহিলার চেহারা দেখতে পারছিল না। দীপঙ্কর ওই মহিলাটাকে আওয়াজ দিল, আরে তুমি ওখানে করছোটা কি? এইভাবে জমির মাঝখানে গর্ত কেন খুঁড়ে যাচ্ছ? এরকম করাটা কি কোনো মহিলাকে শোভা দিচ্ছে? ওই মহিলাটা না তো দীপঙ্করের কোনো প্রশ্নের একটাও উত্তর দিল, আর না ওর নিজের কাজটা থামালো, বরং এখনো নিজের গর্ত খোঁড়ার গতিটাকে আরো দ্রুত করে দিল। ওই মহিলাটার এই ব্যবহার দেখে দীপঙ্করের খুব রাগ ধরল, আর ও ওই মহিলার ওপর চিল্লিয়ে উঠল, তুমি একটা মহিলা তাই কিছু বলছি না, নাহলে এতক্ষণ ধাক্কা মেরে আমার এই জমি থেকে বাইরে করে দিতাম। বন্ধ করো এইসব। দীপঙ্কর যখন দ্বিতীয়বার দখল দিল, ওই মহিলা গর্ত খোঁড়াটা বন্ধ করে দিল, কিন্তু তারপর ও দীপঙ্করকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। পরের মুহূর্তে ওই মহিলা দীপঙ্করকে জমি থেকে দূরে চলে যাওয়ার ইশারা করলো। দেখো তো একটু এই মহিলাটার আচরণ, এক তো ভুল করবে আর তার উপর গরমও দেখাবে। এই মহিলা, চল বেরিয়ে যা আমার জমি থেকে বাইরে। দীপঙ্কর এইটুকু বলে ওই মহিলাটার ঘোমটা সরানোর জন্য ওর দিকে হাত এগিয়ে দিল, কিন্তু তখনই হঠাৎ ওই মহিলা হঠাৎ করে উধাও হয়ে গেল। কিছুক্ষণ আগে দীপঙ্কর যে মহিলার উপরে চিৎকার করছিল, পরেরই মুহূর্তে ওই মহিলাটা এক নিমেষের মধ্যে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া এক বিরাট বড় বিপদের দিকে ইশারা করছিল। বাপরে, এই আমি কার সঙ্গে পাঙ্গা নিয়ে ফেললাম? এ তো একটা পেতনি ছিল। জানি না আমার বুদ্ধিও তখন কোথায় ঘাস চড়াতে গেছিল যে আমি এই মহিলাকে বিরক্ত করলাম। দীপঙ্কর এবার তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করলো আর তাড়াতাড়ি দৌড়তে লাগলো। ও জমি থেকে বাইরে বেরোতেই যাচ্ছিল, আর তখনই ও নিজের সামনে ঠিক ওই মহিলাটাকেই দেখতে পেল, যে দীপঙ্কর কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিল। দীপঙ্কর ওকে দেখে পা দুটোকে পেছনে করে নেয়।
এই মহিলা আস্তে আস্তে দীপঙ্করের কাছে এগোতে লাগলো। দীপঙ্কর একদম ঘাবড়ে গেল। তখনই ওই মহিলা নিজের ঘোমটা তুলে নিল। তার চেহারা দেখে দীপঙ্করের ঘাম ঝরতে শুরু হয়ে গেল। লাল চোখ, চোখ থেকে রক্ত টপ টপ পড়ছিল, ভয়ঙ্কর চেহারা আর ঝুলে থাকা একটা জিভ। ওই মহিলার এই রূপটা দেখে দীপঙ্কর পা পিছলে মাটিতে পড়ে গেল। বাপরে, এই মেয়েটা তো একটা ডাইনি! আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমার ঘরে বউ বাচ্চা রয়েছে। পরিবার তো আমারও ছিল, কিন্তু মনে আছে এই জমিতেই আজ থেকে 5 বছর আগে তোমরা গ্রামবাসীরা মিলে আমার পরিবারকে পুঁতে দিয়েছিলে। আজ যখন আমি এই জমিতে মুক্তি পেলাম, তখন সবার আগে আমি নিজের বাচ্চাদের কবর খুঁড়তে শুরু করলাম, যাতে করে আমি ওদেরকে আবার জীবিত করতে পারি। কিন্তু তুই নির্দয়ী মানুষ, আমাকে তো সেটাও ঠিক করে করতে দিচ্ছিস না। এখন তোর মরা একেবারে নিশ্চিত। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি গ্রামে কাউকে কিচ্ছু বলবো না যে তুমি আবার ফিরে এসেছো। এইটুকু বলে দীপঙ্কর জমি থেকে বেরিয়ে বাইরে পালাতে লাগে। কিন্তু তখনই ওই ডাইনি দীপঙ্করের পিঠে ঝাঁপিয়ে পড়ল আর ওকে নিজের সঙ্গে মাটির নিচে টানতে লাগলো, ঠিক সেইভাবেই যেভাবে কোনো জ্যান্ত মানুষকে মাটিতে দফন করা হয়। সেই সময় পুরো জায়গাটায় শুধু দীপঙ্করের চিৎকার শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর দীপঙ্করের চিৎকারের আওয়াজ শান্ত হয়ে গেল, কিন্তু ততক্ষণ একটা গ্রামের লোক, যে আসলে সেই জমিতে কৃষি কাজ করত, ও ওখানে চলে আসে আর দীপঙ্করের চিৎকার শুনে নেয়। ও তখনই গ্রামবাসীদেরকে ডাকতে লাগলো যাতে দীপঙ্করের সাহায্য করা যেতে পারে। কিন্তু যতক্ষণ ওখানে গ্রামের সবাই পৌঁছলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। কয়েকজন গ্রামের লোক জমিটা দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু দীপঙ্করকে ওই জমি থেকে বাইরে বার করার জন্য ওরা সবাই আস্তে আস্তে ওই জমির কাছে যেতে লাগলো। ওরা সবাই ভেতর থেকে খুব বেশি ভয় পেয়ে গেছিল, কিন্তু তবুও ওরা সবাই জমির খোদাই শুরু করে দিল। তখনই জমির ভেতর থেকে একটা মহিলার ভয়ঙ্কর আওয়াজ আসলো। পালিয়ে যাও এখান থেকে, চলে যাও। এর আগে গ্রামবাসীরা কিছু ভাবতে পারত বা করতে পারত। ওই ভয়ঙ্কর ডাইনি জমি থেকে বেরিয়ে পড়ল আর জমিতে উপস্থিত সমস্ত গ্রামবাসীদেরকে এক ঝটকায় পাতালে টেনে নিল। আর সবার মারাত্মক চিৎকারের সঙ্গে এই ঘটনা এখানে শেষ হয়ে যায়। এরপর অনেক দিন পর্যন্ত এই ঘটনার কথা গ্রামে ক্রমাগত হয়ে চলেছিল। গ্রামবাসীদের কথা মতো যে ওই ঘটনার পরে কখনো গ্রামের ওই জমিতে কৃষিকাজ হয়নি। আসলে পুরো জমিটা অনুর্বর হয়ে গেছিল। বহু বছর আগে কোনো মহিলাকে তার 2 বাচ্চার সাথে ওই জমিতে বসে তন্ত্র সাধনা করতে দেখতে পাওয়া গেছিল, যেখানে গ্রামের অসহায় লোকেদেরকে বলি দেওয়া হতো। এই কারণেই একদিন সুযোগ পেয়ে যখন ওই মহিলা নিজের সাধনায় ব্যস্ত ছিল, গ্রামবাসীরা কোনো তান্ত্রিকের সাহায্যে তার 2 বাচ্চাকে চুরি করে নেয় আর খুবই গোপনভাবে জমিতেই তাদেরকে জ্যান্ত পুঁতে দিয়েছিল। এরপরে গ্রামবাসীরা ওই মহিলাটাকেও বেঁধে দিল আর ওই জমিতেই দফন করে দিল। আর 5 বছর পর ওই জমি থেকেই ওই মহিলাটাই ডাইনি হয়ে বেরিয়ে পড়ে। আর আজকে ওই ডাইনি সেই জমিতেই বসবাস করছে। সে ওই জমিতে বন্দী হয়ে রয়ে গেছে, যে কারণে সে ওই জমি থেকে বাইরে আসতে পারবে না। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যে কেউ ওই জমির নিকটে গেছে
দ্বিতীয়বার কখনো ফিরে আসেনি।